প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। অনেক দিন ধরে কোমর ব্যথা রয়েছে, কিন্তু চিকিৎসকের কাছে যাবেন কি যাবেন না, নাকি বাসায় অপেক্ষা করবেন সেটি নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন। কি করবেন তখন? আজ এরকম একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথা ও ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে স্যার, কোমর ব্যথার সাথে ফিজিওথেরাপির কি সম্পর্ক? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে কোমর ব্যথা, আমরা কিন্তু ব্যথা মানেই বুঝি ব্যথার ওষুধ খেতে হবে। আসলে ব্যথা কি? আমরা বলছি ব্যথা বন্ধু। ব্যথা কিন্তু আমাদের শত্রু না, কিন্তু সবার মনে একটা ধারণা ব্যথা হচ্ছে শত্রু, যে আমাকে সারাক্ষণ কষ্ট দিচ্ছে। আসলে না, ব্যথা আসছে আমার কোনো একটা প্রবলেমের কারণে। ব্যথা হচ্ছে একটা সিমটম। সো ব্যথা আমাদের বন্ধু। সো সবাইকে মনে রাখতে হবে পেইনকে কিল করা যাবে না। তাহলে পেইন কিলারের কি প্রয়োজন? সো পেইনকে কিল না করে পেইনটা কেন হচ্ছে সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। পেইনটা হওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। কোমর ব্যথা সাধারণত আমরা যে দুইটা কারণে হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন আর প্যাথোলজিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেন হচ্ছে ডিস্ক প্রলাপস, তার মানে আমাদের যে ছোট ছোট ভার্টিব্রা থাকে, দুইটা ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, একটা টিউব থাকে। আমরা যখন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি তখন আমাদের কোমরের ঠিক নিচে একটা স্ট্রেচিং হচ্ছে, যেখানে ইলাস্টিসিটির মতো কাজ করছে। যখনই আমার ইলাস্টিসিটি ফেল করছে তখন সেখানে একটা ছোট ফাটল ধরছে বা ইনজুরি হচ্ছে। তো তখন ওই ডিস্কটা বা যে আমরা টিউব বলছি, টিউবটা ফেটে যাচ্ছে। তো যখনই ফেটে যাচ্ছে টানতে টানতে আস্তে 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 ভিতর থেকে তখন জেলটা লিক করছে। তাহলে যখনই জেলটা লিক করলো, নার্ভে গিয়ে চাপ দিয়েছে, তখনই ব্যথাটা হচ্ছে। তার মানে ব্যথা কিন্তু সেকেন্ড পর্যায়ে হচ্ছে। প্রথমে কিন্তু ফেটে গেল, ফেটে যাওয়ার সাথে সাথে তার ব্যথা শুরু হলো। ব্যথা না হলে আমরা কিন্তু বুঝতে পারতাম না। যদি আমরা এই পেইনটাকে কেন হচ্ছে না আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করতে থাকি, আস্তে আস্তে যখন স্পাইনাল কর্ড ছিঁড়ে যাবে তখন মানুষ প্যারালাইসিস হয়ে যেতে পারে। তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে হবে ডিস্ক প্রলাপসের ট্রিটমেন্ট করতে হবে, নট পেইন। যে কারণে এই ডিস্ক প্রলাপসকে যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে আমাদের ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র ভরসা। কারণ এই ডিস্ক প্রলাপস হওয়ার পেছনে আরেকটা কারণ থাকে, যেটা আমাদের বডির ফিটনেস। কারণ কোমর ব্যথা তারই হবে যার কোমরের মাসেল উইকনেস থাকবে। মাসেল যদি স্ট্রং থাকে তার কোমর ব্যথা হওয়ার চান্স একদমই থাকে না। সো আমাদের এই ডেভেলপমেন্ট করার জন্য ফিজিওথেরাপি। সো কোমর ব্যথা ফিজিওথেরাপি ছাড়া ভালো রাখা বা ভালো করা আসলে এটা স্বপ্নের মতো, এটা সম্ভব না। তেমনি ঠিক যদি প্যাথোলজিক্যাল প্রবলেম থাকে, যদি প্যাথোলজি যেমন টিউমার আছে, টিবি আছে, ক্যান্সার আছে, এগুলোর কারণেও কোমর ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু পেন কিলারে ভালো হচ্ছে না। তো এই কারণে আমরা বলি কোমর ব্যথা প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন, যে কী কারণে কোমর ব্যথা হচ্ছে, দেন ট্রিটমেন্টটা করতে হবে। যে এটা যদি প্যাথোলজি থাকে প্যাথোলজি কারেকশন করতে হবে, আদারওয়াইজ ফিজিওথেরাপি একমাত্র ভরসা। একেবারে শুরুর দিকে যখন ব্যথা অনুভূত হয় বা ব্যথা শুরু হচ্ছে তখন কি করবেন তিনি? আসলে যেটা আমরা বলছি ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট, যে আপনি যদি একদিনেই কোমর ব্যথাটাকে ভালো করতে চান, প্রথম দিনই আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে চলে যাবেন। কারণ প্রথমে যদি আপনি একদিনে একটা ফিজিওথেরাপি নেন তাহলে আপনি সারা জীবনের জন্য ভালো হয়ে যেতে পারেন। কারণ প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আসলে তার মেকানিক্যাল সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে আমাদেরকে বডির ফিটনেস বা মাসেলকে স্ট্রং করে দিতে হবে, তাহলে আর ডিস্টার্ব বের হবে না, পেন কিলার খাওয়ার কোনো প্রয়োজন হবে না। সো একদিনের বেশি 2 দিন লাগে না। আমাদের কাছে আসলে আমরা বলি ইনিশিয়াল স্টেজে আসলে 1 দিন সময় লাগবে। বাট যদি এই পেশেন্টটা পেন কিলার খেতে থাকে, ক্যালসিয়াম খেতে থাকে, তাহলে কি হচ্ছে, পেইন কিলারের কারণে পেইনটা কমে থাকে। পেইনটা যখন তার বন্ধ, পেইন সেন্সেশন কমে যাচ্ছে পেইন কিলারের কারণে, তখন ইনজুরিটা বড় হয়ে যাচ্ছে। যখনই ডিস্ক প্রলাপসটা বেশি হচ্ছে, আস্তে 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 ব্যথা কোমর থেকে পায়ের দিকে শিফট করছে এবং পেশেন্টের কিন্তু প্রবলেমটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। এরপরে এই রোগীকে ভালো করতে আমাদের 42 দিন সময় লাগে, যেটা আমরা বলছি 42 দিন ট্রিটমেন্ট করলে 42 বছর ভালো থাকা যাবে। সো আপনি যদি ইনিশিয়াল স্টেজে আসেন তাহলে একদিনই সম্ভব, যদি আপনি লেট করেন তাহলে 42 দিন লাগবে চিকিৎসা করতে। আর এই দুইটা ট্রিটমেন্ট ছাড়া আপনি পেন কিলার খেলে সারা জীবন পেন কিলার খেয়ে যেতে হবে, কিন্তু সমাধান হবে না। আস্তে 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 এটা খারাপের দিকে চলে যাচ্ছে। যেটা আমরা রোগী পাই 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের পুরান রোগী পাচ্ছি। 20 বছর ধরে কোমর ব্যথা সাফার করছে, তাহলে তার জীবনটা গেল কোথায়? সারাটা জীবনই এই পেনের পেছনে সে ছুটছে। সারা জীবনে যা ইনকাম করেছিল সব এই পেনের পিছনে শেষ করে দিল। পেন কিন্তু যাচ্ছে না। আসলে যেটা একদিনে চলে যেত সেটা 20 বছর সাফার করছে শুধু ভুলের কারণে। এই কারণে আমরা বলছি
প্রত্যেকটা ট্রিটমেন্টের ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট থাকে। সো ব্যাক পেনের জন্য আমি মনে করি ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। ইনিশিয়াল স্টেজে থেরাপি দিলে একদিনেই ভালো করে ফেলা সম্ভব। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে কোমর ব্যথার কথা আমরা বলি, এর আসলে লক্ষণ বা উপসর্গ শরীরের অন্যান্য কোনো অংশে দেখা যায় কিনা? হ্যাঁ, কোমর ব্যথা থেকে কিন্তু বিভিন্নভাবে এটা রেফার করছে বিভিন্ন জায়গায়। যেমন কোমর ব্যথা থেকে আস্তে আস্তে ব্যথাটা শিফট করবে পায়ের দিকে চলে যাবে। অনেক আছে সকালে ঘুম থেকে উঠলে দেখবেন যে পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটতে কষ্ট হচ্ছে, তার মানে তার ডিসপ্রলাপস হওয়ার চান্স 99%। সো যাদের এরকম সমস্যা আছে যে সকালে ঘুম থেকে উঠলে হাঁটতে গেলেই পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, তাদের বুঝতে হবে যে কোমরের সমস্যা আছে। অথবা কিছুক্ষণ হাঁটলে হাঁটুতে ব্যথা হচ্ছে, বসে থাকলে কোনো ব্যথা নাই, অনেকক্ষণ বসে থাকলে ব্যথা করে, কিছুক্ষণ হাঁটলে হাঁটুতে ব্যথা হচ্ছে, ওদের কিন্তু হাঁটুতে সমস্যা না, সমস্যা কিন্তু মেরুদণ্ডে হতে পারে। সো তাদের মেরুদণ্ডে প্রবলেম থাকতে পারে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সো কোমর ব্যথা হাঁটুতে ছড়াতে পারে, কোমর ব্যথা পায়ের গোড়ালিতে ছড়াতে পারে। কোমর ব্যথা লং টাইম থাকলে সার্ভাইকাল ডিসপ্রলাপস হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ যখনই আমাদের কোমরের থেকে জেল বের হয়ে যাচ্ছে তখন আমাদের ভার্টিব্রাগুলো নিচে চলে যাচ্ছে, কারণ দেখবেন যে ভার্টিব্রার স্পেসগুলো ছোট হয়ে যাচ্ছে, তার মানে এই গ্যাপটা কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে, তখন কি হচ্ছে সার্ভাইকালগুলো ওখানে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমাদের সার্ভাইকাল ডিসপ্রলাপস। এই কারণে লং টাইম কোমর ব্যথা যারা সাফার করছে তাদের আবার ঘাড় ব্যথা শুরু হয়ে যাচ্ছে, ঘাড়ের সাথে সাথে মাথা ব্যথা শুরু হচ্ছে, মাথার সাথে চেস্ট পেইন হতে পারে, হাত ব্যথা হতে পারে, নানান সমস্যা দেখা দিতে পারে। স্যার, অনেকেরই দেখা যায় যে ঘুম থেকে উঠলে গোড়ালিতে ব্যথা অনুভূত হচ্ছে, কি কারণে হচ্ছে এমন? আমরা যখন শুয়ে থাকি রাতে, তখন আমাদের ঠিক নিচে যে আমাদের স্পাইনাল ফ্লুইড থাকে, স্পাইনাল কর্ডের এখান দিয়ে স্পাইনাল ফ্লুইডটা মুভমেন্ট করতে থাকে। তো যখন মুভমেন্ট করতে থাকে, রেস্টে চলে যাওয়া হয়, তখন আমাদের যে ডিস্কগুলো, এটা তো টিস্যু সেল দিয়ে তৈরি, সেল তখন পানি সব করে। আপনি যদি পানির ভেতরে মাংস রেখে দেন, দেখবেন মাংসটা মোটা হয়ে যাচ্ছে। ঠিক তাই, যখনই সে ওখানে রেস্ট পজিশনে আছে তখন সে পানিটা সব করে, তখন যে ডিস্কের মধ্যে পানিটা ঢুকে যায়, জেলগুলো পানি খেয়ে ফেলে, খেয়ে মোটা হয়ে যায়, এটাকে আমরা বলছি বালজিং, ডিস্ক বালজিং হয়ে যাচ্ছে। ডিস্ক বালজিং হয়ে গেলেই তখন নার্ভের কাছাকাছি চলে যায়। তো যখনই সে দাঁড়াচ্ছে সাথে সাথে ওই ডিস্কটা নার্ভকে চাপ দেয়, এবং এই নার্ভটা পায়ের গোড়ালিতে থাকার কারণে আমাদের ব্যথাটা না আমরা গোড়ালিতে ফিল করছি। একটু হাঁটা চলা করলে কোমরে যখনই লোড পড়তে থাকে তখনই আবার ডিস্কটা চুপসে যায়, চুপসে গেলে পানিটা যখনই বের হয়ে যায় তখনই কিন্তু আবার ব্যথাটাও ভালো হয়। জন্য পেশেন্ট বলে 5-7 মিনিট হাঁটাচলা করলেই গোড়ালি কিন্তু ভালো হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দাঁড়ালে ব্যথা হয়তো, টয়লেট করে আসলে একটু পর ভালো হয়ে গেল। আবার অনেকে চেয়ারে অনেকক্ষণ বসে আছে, উঠে দাঁড়াইলে হাঁটতে পারে না, কিছুক্ষণ নড়াচড়া করলে তারপরে হাঁটতে পারছে, তার মানে তার কোমরের সমস্যাটা হচ্ছে, ডিসপ্রলাপসের কারণেই এটা হয়ে থাকে। স্যার, ঘাড় ব্যথা হলেই কি আসলে তিনি ধরে নেবেন যে এটি কোমর ব্যথা থেকে হচ্ছে? যারা লং টাইম কম্পিউটারে কাজ করছে তাদের কোমরের সমস্যা না হোক ঘাড় ইনজুরি হতে পারে। অনেক রোগী আছে আগে ঘাড় ইনজুরি হচ্ছে, ডিসপ্রলাপস। কারণ সার্ভাইকালও কিন্তু আমাদের ভার্টেব্রাল জয়েন্টের মধ্যে দুইটা করে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে। সার্ভাইকাল 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7 এর মাঝখানে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে। ঠিক তাই এটাও টিউবের মতো। তো আমরা যখন ঘাড় বাঁকা করে লং টাইম কাজ করছি, যারা দেখবেন লং টাইম কম্পিউটারে কাজ করছে, লং টাইম লেখালেখি করছে, যারা লং টাইম সিগনেচার করছে ঘাড় বাঁকা করে, বা লং টাইম পড়াশোনা করছে, অথবা মোবাইলে যারা কাজ করছে, তাদের আস্তে আস্তে ঘাড় ব্যথা হচ্ছে, তাদের মাথা ব্যথা হচ্ছে, ভার্টিগো হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। সার্ভাইকাল ডিসপ্রলাপস থেকে হতে পারে সরাসরি। অ্যাকচুয়ালি ঘাড় ব্যথা হচ্ছে, কোমর ব্যথাটা হচ্ছে সেকেন্ডারি। যদি ঘাড় ব্যথা হয়, যে কোমর ব্যথার কারণে যে ঘাড় ব্যথা হচ্ছে তা না, কোমর ব্যথার কারণে ঘাড় ইনজুরি হচ্ছে, সেই ইনজুরির কারণে, কারণ ঘাড় ব্যথা হতে গেলে ঘাড়ে ডিসপ্রলাপস থাকতে পারে, হতে হবে, অথবা ঘাড়ের সেখানে সেকেন্ডারি যেমন টিউমার থাকতে পারে, টিবি থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, এগুলো থেকেও ব্যথা হতে পারে। এই যে অনেকগুলো আমরা লক্ষণ বা উপসর্গের কথা বললাম, কখন চিকিৎসকের কাছে যাবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সময়টি যদি একটু জানতে পারি আপনার কাছে। না, আসলে কি আমরা বলছি যে রোগ শুরু থেকেই কিন্তু আপনার চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ আপনাকে তো জানতে হবে যে আসলে কেন হচ্ছে। আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, আপনি জানেন না কেন হচ্ছে, হতে পারে আপনার হাইপার টেনশনের কারণে, প্রেশারের কারণে মাথা ব্যথা হতে পারে। তো প্রেশারের কারণে মাথা ব্যথা হলে আপনি যদি ইগনোর করে যান, ব্রেন স্ট্রোক করতে পারে। যদি সার্ভাইকালে ব্যথা হয়, সার্ভাইকালে প্যাথোলজি থাকে, ছোট একটা টিউমার আছে, টিউমারটা বড় হতে পারে। আমরা অনেক রোগী পেয়ে থাকি অনেক বড় টিউমার নিয়ে এসেছে, টিউমারের বয়স 25 বছর 30 বছর, কারণ সে প্রথম অবস্থায় সে যায় নাই, কনফার্ম হয় নাই, এমআরআই করে নাই, যে কারণে এমন স্টেজে ধরা পড়লো তখন আর কোনো ট্রিটমেন্ট করা সম্ভব না, তখন তাকে সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে যেতে হচ্ছে। সো আর্লি স্টেজে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সে আইডেন্টিফাই করতে পারবে তত শর্ট টাইমে ট্রিটমেন্টটা করা সম্ভব। এই কারণে আসলে ব্যথা বেদনা প্রবলেম, ব্যথা মানেই বুঝতে হবে ব্যথা কিন্তু একটা সিগনাল। যেমন আমাদেরকে তো সতর্কতা দেয়, যখন ঝড়ের পূর্বাভাস দেওয়া হয় সিগন্যাল দিচ্ছে, কারণ আমাদের ঝড় আসছে বাংলাদেশের মধ্যে, তো সিগন্যাল দিতে থাকে। ঠিক তা আমাদের শরীরে ব্যথার মাধ্যমে সিগন্যাল দেয় যে আমাদের কি হতে যাচ্ছে। সো সিগন্যালটা কেন হচ্ছে বিশেষজ্ঞ বুঝতে পারবে, তো বিশেষজ্ঞের কাছে যেতেই হবে। জি, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো জয়েন্টে যদি ব্যথা অনুভূত হয়, দেখা যায় রোগীরা নিজেরা একটা এক্স রে করছেন। কি পরীক্ষার মাধ্যমে আসলে শতভাগ নিশ্চিত হওয়া যায়?
অ্যাকচুয়ালি যেটা আমাদের যে মেকানিক্যাল যে প্রবলেমগুলো, এটার জন্য আসলে এমআরআইটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এক্সরে করছে, প্যাথোলজিক্যাল টেস্ট করছে, আলট্রাসাউন্ড করছে, করে কি বলছে আপনার কিছু হাড় ক্ষয় হয়ে গেছে, কিছু বেড়ে গেছে, কিছু এদিকে আছে ওদিকে আছে, আসলে তেমন কিছু বোঝা যাচ্ছে না, রিপোর্টে নর্মাল পাচ্ছি, কিন্তু প্রবলেম কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে যেটা আমরা এমআরআইতে দেখতে চাচ্ছি সেটা কিন্তু এক্সরেতে দেখা কোনোদিনও সম্ভব না। সো কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের জন্য ফার্স্টে আমি মনে করি এমআরআই করা উচিত। কারণ একটা এমআরআই করলে কিন্তু আপনি আসল জিনিসটা পেয়ে যাচ্ছেন। সো আপনি যে টাইম নষ্ট করছেন, এক্সরে করে ট্রিটমেন্ট দিচ্ছেন, হয়তো 1 মাস 2 মাস, পেশেন্ট হয়তো খুশি হচ্ছে যে আমি একটু ট্রিটমেন্ট পাচ্ছি, কিন্তু 2 মাস পর দেখেন পেশেন্ট আরো খারাপ হচ্ছে, উনি কিন্তু ওই চিকিৎসকের কাছে না, আরেকজনের কাছে যাচ্ছে। এইভাবে কিন্তু রোগীরাও চিকিৎসক বদলাতে থাকে। দেখা যায় 10 জন 15 জন 20 জন চিকিৎসকের কাছে গিয়েছেন, একজন এক্সরে করেছে, একজন আলট্রাসোনোগ্রাম করেছে, একজন প্যাথোলজিক্যাল টেস্ট করেছে, সবাই ওষুধ দিচ্ছে, পেশেন্ট ওষুধ খেতে 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 আরো খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় দেখা যায় 2 বছর 4 বছর 5 বছর পর আসছে। সো আমাদের কাছে আসলে আমরা যেটা এসপি হসপিটালে করে থাকি, একটা পেশেন্ট আসলে প্রথম আমাদের যে কাজটা করতে হয় সেটা ফার্স্টলি আমরা আইডেন্টিফাই করতে চাই যে কি কারণে তার ব্যথাটা হচ্ছে। অনেকগুলো বিষয় রয়েছে, ডায়াগনোসিস কিভাবে হচ্ছে, এসপি হাসপাতালে আপনারা কিভাবে সেই ডায়াগনোসিসটা নিশ্চিত করছেন সেটি নিয়েও আমরা শুনছিলাম। সেক্ষেত্রে আসলে যখন ডায়াগনোসিস নিশ্চিত হয়ে গেল, পরবর্তীতে আপনারা চিকিৎসা পদ্ধতি কিভাবে দিচ্ছেন এসপি হাসপাতালে? দেখেন খুব সুন্দর কোশ্চেন। আমরা ফার্স্টলি আইডেন্টিফাই করছি যে কি কারণ, এটা কি মেকানিক্যাল আর প্যাথোলজিক্যাল। যদি প্যাথোলজি থাকে, অনেক সময় স্পাইনাল কর্ডে টিউমার পাচ্ছি, তখন কিন্তু আমরা রেফার করে দিচ্ছি নিউরোসার্জনের কাছে। আচ্ছা, কারণ টিউমার কিন্তু অপারেশন ছাড়া ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। অপারেশনের পরে সেই রোগীটা আবার আমার কাছে আসছে রিহ্যাবিলিটেশন করার জন্য, কারণ অপারেশনের পরে অনেক হ্যাজার্ড হতে পারে, যেমন তার মাসল উইকনেস ডেভেলপ করতে পারে, কিছু নার্ভ ইনজুরি হতে পারে, ফুট ড্রপ হতে পারে, প্যারালাইসিস হতে পারে, প্যারাস্থেসিয়া হতে পারে, এগুলো প্রবলেম হতে পারে। তখন আমরা আবার রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাকে আবার ঠিক করে দিচ্ছি, রিহ্যাব করে দিচ্ছি, পুনর্বাসন করে দিচ্ছি। আর যেটা হলো যে আমরা মেকানিক্যাল, কারণ 99%-এর উপরে মেকানিক্যাল প্রবলেম পেয়ে থাকে ডিসপ্রলাপ। এই ডিসপ্রলাপস কতটুকু, এর মধ্যে 10 to 20% পেশেন্টের অবস্থা খুবই খুবই সিরিয়াস থাকে। তাদের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে বেড রেস্ট, কারণ যেহেতু ফেটের ভিতর থেকে জেল বের হয়ে স্পাইনাল কর্ড হয়তো 50, 60, 70, 80, 90% ব্লক করে রেখেছে, সে চলাফেরাই করতে পারছে না। তো তাকে যদি মুভমেন্ট করতে দেওয়া হয় তাহলে ওটাও চিরে প্যারালাইসিস হয়ে যেতে পারে। সেই কারণে তারা বলছে বেড রেস্টে যেতে হবে। আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট। অ্যাক্টিভ বেড রেস্ট মানে বেড রেস্টের থেকে নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ তাকে ফিজিওথেরাপি করতে হচ্ছে দিনে 4টা, প্রতিটা সেশন মিনিমাম 45 মিনিটস। এভাবে 4 বেলা আমরা তাকে ফিজিওথেরাপির মাধ্যমে তার ওটা রিপেয়ারে রেখে, রেস্টে রেখে আমরা রিপেয়ার করে দিচ্ছি। এটা 3 থেকে 6 সপ্তাহ সময় লাগে। যে কারণে আমরা বলছি 42 দিন কষ্ট করুন, 42 বছরের জন্য ভালো থাকবেন। কারণ এই ফাটাটা রিপেয়ার হতে 42 দিন সময় লাগে। সাধারণত আমরা জানি হাড়ে ফ্র্যাকচার হলে 45 দিন লাগে, তো মেরুদণ্ড সাধারণত 42 দিনের মধ্যে সে রিকভারি করে ফেলে, রিপেয়ার হয়ে যাচ্ছে। এবং এই 42 দিন ফিজিওথেরাপির মাধ্যমে তার ফিটনেসটাকে ডেভেলপ করে দিচ্ছে, মাসেল পাওয়ার বেড়ে যাচ্ছে। যখনই মাসেল পাওয়ারটা বেড়ে যাচ্ছে, পরবর্তী কিন্তু আর কখনোই তার এই কোমর ব্যথা আর ইনজুরিটা হবে না, ডিসপ্রলাপসটা আর হবে না, ফলে কখনোই তার ব্যথাটা হয় না। এই কারণে আজ থেকে আমরা 20 বছর আগে যাদের ট্রিটমেন্ট করেছি স্টিল নাও তারা ভালো আছে। তো আমরা প্রথমে আসলে আইডেন্টিফাই করতে চাই, আর 80% পেশেন্টকে কিন্তু আমরা দেখে তাদেরকে শিখিয়ে দিচ্ছি, বাসায় গিয়ে তারা নিজেরাই করতে পারছে। সো 10 to 20% পেশেন্টকে ডিরেক্ট এসপি হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করতে হয়, বাকি 80% রোগীকে আমরা একদিনের মধ্যে আমরা শিখিয়ে দিচ্ছি, বাসায় গিয়ে তারা নিজেরাই করছে। তো আমরা পেইনকিলার ছাড়া, সার্জারি ছাড়া আমরা এই ট্রিটমেন্টগুলো করতে পারছি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কমপ্লিকেশন বা জটিলতা কোনো হচ্ছে কিনা পরবর্তী সময়? না, সাধারণত হচ্ছে না, কারণ আসলে এই যে আমরা যে ট্রিটমেন্টটা করছি তা 100% সেফটি। যে প্রথমত নো পেইন কিলার, যেহেতু পেইন কিলার দিচ্ছি না তো সাইড এফেক্ট নাই। এখানে ক্যালসিয়ামেরও প্রয়োজন হচ্ছে না, কিন্তু ক্যালসিয়াম খেলে ওজন বেড়ে যায়, কারণ আসলে আমাদের যত রোগী আসে তাদের ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকে না। এদের যে প্রবলেমটা থাকে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আমরা পেয়ে থাকি, কারণ আমরা একটা বিএমডি টেস্ট করছি অথবা ভিটামিন ডি টেস্ট করছি, করে দেখছি ডি এর অবস্থা খুবই খারাপ, তখন আমরা ডি সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি, ডি খাচ্ছে, আর কোনো কিন্তু আমাদের মেডিসিনের তেমন প্রয়োজন হচ্ছে না। সো সাইড ইফেক্ট হওয়ার কোনো সুযোগই নেই, এখানে জিরো সাইড ইফেক্ট, নো সার্জারি। তো সার্জারির যে ইফেক্টগুলো থাকে, সাধারণত সার্জারিতে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে, সেটারও কোনো পসিবিলিটিস নাই। আর পেশেন্ট যদি অ্যাক্টিভ থাকে, রেস্টের থেকে আমরা হচ্ছে অ্যাক্টিভ বেড রেস্ট, কারণ বেড রেস্টের থেকে তাকে প্রতিদিন যে এক্সারসাইজ করা হচ্ছে, কারণ রেস্টে থাকলে আপনি যদি কমপ্লিট বেড রেস্টে থাকেন তাহলে আপনার অনেকগুলো রিস্ক থাকে, যেমন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, ডিপ ভেনাস থ্রম্বোসিস হতে পারে। সো এই কারণে আমরা এগুলাকে সেভ করার জন্য, যেন এগুলো না হয়, প্রিকশন নেওয়ার জন্য আমরা 4 বেলা তাকে এক্সারসাইজ দিচ্ছি 45 মিনিটস করে। এক্সারসাইজের ফলে কি হচ্ছে, তার ব্লাড সার্কুলেশন প্রপারলি হচ্ছে, মাসেলের পাওয়ার গেইন করছে, জয়েন্টের স্টিফনেসগুলো রিল্যাক্স হয়ে যাচ্ছে, জয়েন্ট রিল্যাক্স হয়ে যাচ্ছে, কার্টিলেজগুলো নিউট্রিশন সাপ্লাই পাচ্ছে। সো সে কিন্তু ফিজিক্যালি আরও ফিট হয়ে আগে যে কন্ডিশন ছিল তার চেয়ে অনেক বেটার ফিল করছে। স্যার, অপারেশনের পরেও আসলে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে কিনা?
হ্যাঁ, অবশ্যই যে কোনো অপারেশন, নট অনলি কোমর ব্যথা অপারেশন, আসলে যে কোনো অপারেশনে বলা হচ্ছে পোস্ট সার্জিক্যাল, প্রি সার্জিক্যাল এবং পোস্ট সার্জিক্যাল দুইটা ট্রিটমেন্টে কিন্তু ফিজিওথেরাপির কাজ আছে। কারণ একটা যে কোনো অপারেশন করার ফলেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে। যেমন একটা সিজার করার পরও তার কিন্তু লোয়ার অ্যাবডোমিনাল মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে, একটা অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তার লোয়ার পোর্শনটা কিন্তু উইক হয়ে যাচ্ছে, কারণ যেহেতু অবশ করে নেওয়া হয়েছিল, সো মাসেল উইক হতেই পারে। সো যে কারণে তাকে তারপর লং টাইম যখন একটা রোগী বেডে থাকে, অপারেশনের পরে 3 দিন 5 দিন 7 দিন কিন্তু বেডে থাকে, তখন কিন্তু ডিপ ভেনাস থ্রম্বোসিস হতে পারে, যেটা কার্ডিয়াক অপারেশনে দেখেন, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বা কার্ডিয়াক অপারেশনে কিন্তু আইসিইউ থেকেই কিন্তু ফিজিওথেরাপি শুরু হয়ে যাচ্ছে। কারণ কি, তাদের কিন্তু ডিপ ভেনাস থ্রম্বোসিসের চান্স অনেক অনেক গুণ বেশি। সো যে কারণে অনেক সময় ব্রেন স্ট্রোক করছে অপারেশন, কার্ডিয়াক অপারেশন বা আপনার যেটা স্ট্যান্টিং করছে, স্ট্যান্টিং পরে কি হচ্ছে, অনেক সময় কমপ্লিকেশন আমরা ব্রেন স্ট্রোক পাচ্ছি। তো ব্রেন স্ট্রোকটা কেন হচ্ছে? আসলে যে ফিজিওথেরাপি না দেওয়ার কারণে সব ব্লকেজ হয়ে যাচ্ছে। তো যে কারণে কি হচ্ছে, এখন অপারেশনের পরে কিন্তু ফিজিওথেরাপিটা সাজেস্ট করা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। বড় বড় হসপিটালগুলো অপারেশনের পরেই বলে একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ নিচ্ছে এবং ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, কারণ তাকে সচল রাখার জন্য। মেডিকেল ট্রিটমেন্টটা একটা মানুষের জীবন সেভ করছে, লাইফ সেভ করছে, আর ফিজিওথেরাপিতে হচ্ছে লাইফটাকে সচল রাখছে। তো লাইফ সেভ করলো, যদি সচল না থাকলো তাহলে কিন্তু প্রবলেম। তো সচল রাখার জন্য ফিজিওথেরাপি লাগবে। এই জন্য অপারেশনের পরে কোমর ব্যথা রোগীর অনেক সময় অপারেশনের পরে দেখবেন যে তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হচ্ছে, ব্যথা ভালো হচ্ছে না। অনেক রোগী আমরা পেয়ে থাকি একবার অপারেশন করছে, কোমর ব্যথা ভালো হয় না, দ্বিতীয়বার করছে, তৃতীয়বার পর্যন্ত করার পরও ভালো হচ্ছে না। পরে আমাদের কাছে আসার পর আমরা কিন্তু তাকে আর অপারেশন ছাড়াই আবার ঠিক করছি, কারণ অপারেশন করলেও যদি ব্যথা ভালো না হয়, পরবর্তীতে আমরা যে ট্রিটমেন্ট দিচ্ছি কনজারভেটিভ ট্রিটমেন্ট, এটাতে 100% রিকভারি হবে, 100% ভালো হওয়ার সম্ভাবনা আছে। নিশ্চয়ই। অনেক সময় আমরা দেখি যে স্বাভাবিক অবস্থায় কোমরে কোনো ব্যথা অনুভূত হচ্ছে না, কিংবা পায়েও কোনো ব্যথা নেই, কিন্তু যখন সিঁড়িতে উঠছে কিংবা যখন নামাজ পড়তে যাচ্ছে বা তাদের প্রেয়ার করতে যাচ্ছে, তখন আসলে ব্যথা অনুভূত হচ্ছে এবং তারা আসলে সেই জিনিসটি অ্যাভয়েড করে যাচ্ছেন সব সময়। সেক্ষেত্রে আসলে কি করবেন? দেখেন, এখানে যে অনেক সুন্দর প্রশ্ন করছে, অনেকে আছে এই কারণে যেমন চেয়ারে বসে নামাজ পড়ছে, নিচে বসছে না, কারণ সে নিচে বসতে গেলে উঠতে পারে না। তার মানে কি, তার পায়ের শক্তি কমে গিয়েছে। পায়ের শক্তি কেন কমে গেল? তার কিন্তু কোমরের সমস্যা আছে। মেরুদণ্ডের ডিসপ্রলাপস এত সিভিয়ার যেখানে পেন সেন্সেশন নাই, পেন সেন্সেশন নাই বিধায় সে ব্যথা টের পাচ্ছে না, ফলে কি হচ্ছে, আস্তে আস্তে পায়ের শক্তি কমে যাচ্ছে, মানে দিন দিন সে প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে। আমরা বলি পেইন হচ্ছে বন্ধু, কারণ পেইনলেস যে কোনো ডিজিজ সে হচ্ছে আজরাইল, সে আপনাকে ধ্বংস করতে আসছে, হয় মেরে ফেলবে না পঙ্গু করে দিবে, প্যারালাইসিস করে দিবে। সো পেইনলেস যে কোনো জিনিসই খারাপ। আপনার শরীরে একটা সমস্যা আছে কিন্তু আপনার ব্যথা নাই, তার মানে এই সমস্যাটা আপনাকে তীব্র আকারে ধারণ করবে বা তীব্রভাবে ক্ষতি করতে পারে, যে কারণে তারা নিচে উঠবস করতে পারছে না, ধরে নিতে হবে, তাদের স্পাইনাল কর্ডে প্রবলেম হচ্ছে, নার্ভের সমস্যা হচ্ছে, মাসল উইকনেস ডেভেলপ করছে, সিঁড়িতে উঠতে গেলে উঠতে পারে না, নামতে গেলে ভয় পাচ্ছে, ব্যথা নাই কিন্তু উঁচানে হাঁটাচলা করতে পারে। অনেক আছে রাস্তা দিয়ে হাঁটছে, দেখবেন ডানে বায়ে চলে যাচ্ছে, ব্যালেন্স পাচ্ছে না, তাদের সার্ভাইকালে প্রবলেম হচ্ছে। যাদের সার্ভাইকাল মাইলোপ্যাথি আছে তাদের ব্যথা নাই কিন্তু হাঁটতে গেলে ডানে বায়ে জাস্ট মাতালদের মতো মুভমেন্ট করছে। সো এটা আরও বেশি ডেঞ্জারাস। সো তাদের ক্ষেত্রেও কিন্তু ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা খুবই বেস্ট, মানে আমি মনে করি যে সবচেয়ে ভালো, কারণ সেখানে এমআরআইটা করে আমরা দেখে নিই স্পাইনাল কর্ডের কোথায় কোথায় প্রবলেম আছে। অথবা স্পাইনাল কর্ডের টিউমার বড় হচ্ছে, আপনি কিন্তু ব্যথা টের পাবেন না। ডরসাল স্পাইনে যদি টিউমার হয় সাধারণত নো পেইন, পেইনটা এমন সময় হবে যখন কিছু করতে পারবেন না। সো তখন কি আস্তে আস্তে নিচের পোর্শনটা উইক হতে থাকে, এবার এটাকে হাঁটুর মধ্যে বডির চাপ পড়ে, হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে কার্টিলেজটা ভেঙে ফেলে, তখন হাঁটুতে ব্যথা হয়। পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে আমার 2 হাঁটুতেই প্রবলেম হচ্ছে, হাঁটুর ট্রিটমেন্ট করছে কিন্তু রোগী ভালো হচ্ছে না, আস্তে 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 সে আরও অকেজো হয়ে যাচ্ছে, হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে, নিচে বসা বন্ধ হয়েছে, কিন্তু তার কোমরে কোনো ব্যথা নাই। পরবর্তী আমাদের কাছে আসলে আমরা এমআরআই করে দিই, পিঠের মাঝখানে টিউমার হয়ে আছে। আর ডরসাল স্পাইনে টিউমার থাকলে সাধারণত পেইনটা বোঝা যায় না, পেইনটা নিচের দিকে হতে থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বসে নামাজ পড়ার বিষয়, হাঁটুতে ব্যথা অনুভূত হচ্ছে, সে কারণে তিনি বসে নামাজ পড়ছেন, সেক্ষেত্রে আসলে রোগীর পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই, আপনি চেয়ারে বসে নামাজ পড়লে আপনার আস্তে আস্তে ডিসএবিলিটি বাড়তেই থাকবে। আপনি এমন কোনো মানুষ দেখাতে পারবেন না যে চেয়ারে বসে নামাজ পড়ে সে সুস্থ আছে, কিন্তু আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখাতে পারবো যারা যায় নামাজে নামাজ পড়ে সুস্থ আছে। আমি বলি 100টা রোগ থাকা ভালো, কিন্তু ডিসএবিলিটি খুব কষ্টের জিনিস, ডিসএবিলিটি খুব খারাপ। সো চেয়ারে বসে নামাজ, আপনার অনেক রোগ আছে, আপনার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, সব কিছু আছে, আপনি যায় নামাজে নামাজ পড়তে পারেন, আপনি কিন্তু সুস্থ, কিন্তু আপনার কোনো রোগই নাই, আপনি চেয়ারে বসে নিচে বসতে পারেন না, তার মানে হাঁটুটাই নষ্ট করে ফেলেছেন, তার মানে আপনি ডিসএবল। সো ডিসএবিলিটি আমি মনে করি অনেক কষ্টের, অনেক অবশ্যই চেয়ারে বসে নামাজ পড়া উচিত না। হতে পারে 1 দিন 2 দিন, কিন্তু কেন পড়ছি প্রত্যেকটা জিনিস আমার অ্যান্সার থাকতে হবে। যদি আমাকে একদিনের জন্য চেয়ারে বসে নামাজ পড়তে হয় তার পেছনে আমার যুক্তি থাকতে হবে, এই কারণে আমি এই কয়দিন চেয়ারে নামাজ পড়বো, এতদিন পরে আমি নিচে বসে যেতে হবে। কারণ আমার ট্রিটমেন্ট না করে আমি অন্ধের মতো চেয়ারে বসে নামাজ পড়ছি বছর পর বছর, তারা ডিসএবিলিটি হতে থাকবে, আস্তে আস্তে
সমাজে তারা ডিসেবল হয়ে যাবে, একসময় সচল থেকে অচল হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে হুইল চেয়ারে ঘুরতে হবে। সো যারা চেয়ারে বসে নামাজ পড়ছেন তাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি দ্রুত নিচে বসার চেষ্টা করুন, না পারলে চিকিৎসা নেন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যত দ্রুত যে চিকিৎসকের কাছে যান তার কাছে বলেন যে আমি নিচে বসতে চাই, আমি কিন্তু চেয়ারে বসবো না। তার জন্য যা যা করার আপনি করার চেষ্টা করেন, কিন্তু চেয়ারে বসে লং টাইম নামাজ পড়লে আপনার ঘাড় ভেঙে যাবে, আপনার হাত পা অবশ হয়ে যাবে। কারণ অনেক রুগী দেখেছি যারা চেয়ারে বসে টেবিলে সেজদা দিচ্ছে, সামনের দিকে ঝুঁকে সেজদা দিচ্ছে, তাদের আস্তে আস্তে সার্ভাইকাল ডিসপলাপস হয়ে যায়। কারণ সার্ভাইকালের পেছন দিকে ইনজুরি থাকে, যখন আপনি ঘাড়টা নিচু করছেন তখন পেছন দিকে জেলটা আবার বেরো যায়, নার্সমাল কট ছিঁড়ে দিচ্ছে, তখন হাত অবশ হয়ে যায়। অনেকে আছে দেখা যায় অনেক দিন কোমরে ব্যথার জন্যে বা হাঁটু ব্যথার জন্য চেয়ার বসে নামাজ পড়ছিল, আস্তে আস্তে তাদের হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে, পরবর্তী এমআরআই করে দেখালো সার্ভাইকাল মাইলোপ্যাথি হয়ে আছে। যারা আসলে বেশি ভার বহন করে তাদের আসলে ঘাড়ে কোনো সমস্যা হয় কিনা? যারা আসলে প্র্যাকটিস মেক পারফেক্ট, আসলে ছোটবেলা থেকে যারা অভ্যস্ত, যেমন আমরা যেটা বলি লেবাররা মাথা অনেক বোঝা নিয়ে যাচ্ছে, 30 কেজি 40 কেজি 50 কেজি 60 কেজি 100 কেজি, কোনো সমস্যা হচ্ছে না, কারণ তারা তো অভ্যস্ত প্র্যাকটিস করতে। সো প্র্যাকটিস করতে হবে, ট্রেনিং থাকতে হবে। পৃথিবীর সব দেশেই ট্রেনিং লাগে, যে কোনো কাজ। একটা রাঁধুনি রান্না করতে গেলে তার ট্রেনিং লাগবে, একটা ক্রিকেট প্লেয়ার খেলতে গেলে তার ট্রেনিং লাগবে। দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ফিটনেস, 2 নাম্বার ট্রেনিং। উইদাউট ফিটনেস কোনো কাজই করা সম্ভব না, আর উইদাউট ট্রেনিং সেই কাজটা করতে গেলে বিপদে পড়বেন। সো যেটাই করতে চান অবশ্যই বডির ফিটনেস লাগবে এবং ট্রেনিং লাগবে। আপনি ডাক্তারি করতে চান, আপনার ফিটনেসও লাগবে, ট্রেনিংও লাগবে। দুটার যেটাই ডিস্টার্ব হোক আপনার কাজে ডিস্টার্ব হবে। আপনি যদি সারাদিন চেম্বার করতে চান, চেয়ারে বসে আছেন, আপনার ব্যথা যদি হয় কোমরে, তো আপনি চেম্বারে ভালো প্র্যাকটিস করতে পারবেন না, পেশেন্টের সাথে ভালো ব্যবহার করতে পারবেন না, কারণ নিজের যদি কোমর ব্যথা থাকে পেশেন্টের সাথে কথা বলা যাবে না। সো অবশ্যই বডির ফিটনেস লাগবে। ফিটনেস শরীরে সুন্দর সুন্দর কথা বের হবে, ফিটনেস শরীরে সার্ভিস ভালো দিতে পারবেন, ফিটনেস শরীরে ভালো সার্ভিস দিয়ে গেলে আপনার বেনিফিটেড, সবাই বেনিফিটেড, পেশেন্টও বেনিফিট হবে, যারা কাজ করবে তারাও বেনিফিটেড হবে। নিশ্চয়ই। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে কিনা? অবশ্যই, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আসলে কি, যেটা আমরা বলছি ইনফ্লামেশন হচ্ছে ছোট ছোট জয়েন্টগুলো। আসলে জয়েন্টগুলো ইনফ্লামেশনে কি করছে, আমাদের জয়েন্টের যে কার্টিলেজগুলোকে খেয়ে ফেলছে, ড্যামেজ করে দিচ্ছে। তাহলে আমাদের প্রথমত 2টা জিনিস মাথায় রাখতে হবে, যে ইনফ্লামেশনটা আমরা কমাবো, কিন্তু আমাদের 2টা কাজ করতে হবে, মাসেলকে স্ট্রেংথ করে রাখতে হবে, শক্তিশালী, এবং জয়েন্টকে স্ট্রেচিং, ফুললি মুভমেন্ট করতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, জয়েন্ট যত মুভমেন্ট করবে ওর ভিতরে ফ্লুইড সিক্রেশন তত বাড়বে, যেটা জয়েন্টের ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড যেটা আমরা বলছি। তো সেটা বাড়ানোর জন্য একমাত্র মুভমেন্টই যথেষ্ট, মুভমেন্ট ছাড়া কখনোই সে বাড়বে না। সো যেটা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে হঠাৎ করে আমার একটু জয়েন্টে ব্যথা হলো, সঙ্গে সঙ্গে মুভমেন্ট বন্ধ করে দিচ্ছে। যখনই মুভমেন্ট বন্ধ করে দিচ্ছে ভিতরে ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে কার্টিলেজগুলো কি আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাচ্ছে, মাসেল উইক হয়ে জয়েন্টগুলো কম্প্রেশনে কার্টিলেজগুলো ড্যামেজ করে ডিফর্মড হয়ে যাচ্ছে, ব্যাকা হয়ে যাচ্ছে। সো এই কারণে অবশ্যই ফিজিওথেরাপি এখানে ভালো কাজ করে। সো রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন, অস্টিও আর্থ্রাইটিস বলেন, অ্যানকাইলোজিং স্পন্ডাইটিস বলেন, জুভেনাইল আর্থ্রাইটিস বলেন, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বলেন, যত ধরনের আর্থ্রাইটিস আছে, জয়েন্ট পেন আছে, এটা ফিজিওথেরাপি লাগবে। ফিজিওথেরাপি হচ্ছে তাদেরকে সুস্থ রাখবে লং টাইম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথা ও ফিজিওথেরাপি নিয়ে। কোমর ব্যথা নিয়ে আসলে দীর্ঘদিন বাসায় না থেকে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত, এবং যে ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি প্রয়োজন সেক্ষেত্রে ফিজিওথেরাপি নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।